এই এপিসোডের শুরুতে ফার্স্টের একটি সিন দেখানো হয় যেখানে টিচার তার দুজনের গার্ডিয়ানকে স্কুলে ডেকেছিল, কারণ শুধুমাত্র ইরফানের জন্য সাংয়ান কোনো এক ছেলেকে খুব বাজেভাবে মেরেছিল। এখানে টিচার তাদের গার্ডিয়ানকে বলে তাদেরকে স্কুল রোমান্স থেকে দূরে রাখ, নয়তো এটার প্রভাব তাদের কেরিয়ারে পড়তে পারে। ইরফান বলে তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। সাংয়ান বলে তার ফিলিংস একতরফা, তাই এটাতে ইরফানের কোনো দোষ নেই। স্যার আবারও বলে তোমাদেরকে এখন নিজেদের ক্যারিয়ারে ফোকাস করা দরকার, এইসব লাভ সাব তো চলতেই থাকবে। ইরফানের কোনো দোষ না হওয়ার পরেও তার আন্টি আর আঙ্কেল তাকে অনেক কথা শোনায়, যখন কি সাংয়ানের মম ড্যাড তো তাকে আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করছিল যে তুমি খুব সুন্দর মেয়েকে চুজ করেছো। আর সেখানে ইরফানের আন্টি আর আঙ্কেল যারা অন্য কোনো সিটিতে শিফট হচ্ছিল, তাই তারা ইরফানের স্কুলও ট্রান্সফার করিয়ে নেয়। আর তারা ইরফানকে বকা দিয়ে বলে সেখানে যাওয়ার পর এই ছেলেটির সাথে কোনো রকম সম্পর্ক তুমি রাখবে না। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে কাজের শেষে যখন ইরফান বাসায় যাওয়ার জন্য বেরাচ্ছিল, সাংয়ান তাকে তার পছন্দের পিৎজা নিয়ে আসতে বলে, কারণ কেউ পিৎজা খাওয়ার জন্য ডিমান্ড করছে। আর যখন ইরফান বাসায় ফিরে আসে, সে এখানে জিকে দেখে। জিও তাকে দেখে অবাক ছিল, কারণ সে ভাবছিল তার ব্রাদার জিয়াসুর সাথে এই রুম শেয়ার করছে। তাদেরকে একসাথে দেখে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কি কিছু চলছে। সাংয়ান বলে নো, আমরা শুধুমাত্র বাসাটি শেয়ার করছি। তার সিস্টার ইরফানকে বলে তাই ভাবি আমি, তুমি কত সুন্দর দেখতে যখন, তাই আমার মনে হয় না আমার ব্রাদারের মতো আগলি বয়কে তুমি পছন্দ করবে। ইরফান জিকে পিৎজা খেতে দেয়। সাংয়ান বলে তাড়াতাড়ি এটা খেয়ে পড়তে বসো। যা শুনে ইরফান বলে আচ্ছা তাহলে তুমি এখানে স্টাডি করতে এসেছো, বুঝতে পেরেছি বাসায় অনেক গেস্ট, তাই তুমি শান্তিতে এখানে পড়তে এসেছো। জি বলে গেস্ট, এটা তোমাকে কে বললো? বাসায় তো কেউ নেই, আমি মম অ্যান্ড ড্যাড ছাড়া, ভাই তো বাসায়ও ফেরে না। ইরফান বুঝতে পারে সাংয়ান তো তাকে মিথ্যে বলেছিল যাতে সে ইরফানের সাথে ক্লাস রিইউনিয়নে ডিনার করতে পারে। জি বলে তুমি আমার ব্রাদারের ক্লাসমেট ছিলে তাই না? আমার মনে আছে আমার ব্রাদারের সমস্ত ফিমেল ক্লাসমেটের থেকে সব থেকে সুন্দর দেখতে তুমি। ইরফান বলে হ্যাঁ, আমারও তোমার ব্যাপারে মনে আছে, তুমি সাংয়ানের সিস্টার হও, আর স্কুল টাইমে তুমি একবার হারিয়েও গিয়েছিলে। এইসব কথা সাংয়ান কান লাগিয়ে শুনে যাচ্ছিল, বাট জি এখানে তার ব্রাদারের পোল খুলে দেয় এটা বলে ওই দিন তো আমি হারানোর অ্যাক্টিং করছিলাম, কারণ আমার ব্রাদারই আমাকে এটা করার জন্য বলেছিল। অ্যাকচুয়ালি স্কুল টাইমে সাংয়ান তার সিস্টারকে চকলেটের লোভ দেখিয়ে বলেছিল তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। আর যখনই ইরফান সেদিকে আসছিল, সে তার সিস্টারকে সেখানেই ছেড়ে ঝোপড়িতে লুকিয়ে যায়। আর জিও ইরফানকে দেখে কান্না শুরু করে দেয়। যখন ইরফান তাকে জিজ্ঞাসা করে তোমার কী হয়েছে, সে বলে অ্যাকচুয়ালি আমার ব্রাদার স্কুলেই পড়ে, বাট তাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে আমাকে বলেছিল ফ্লাইওভারে ওয়েট করতে, বাট আমি রাস্তা জানি না। তার কথা শুনে ইরফান তাকে সেখান পর্যন্ত নিয়ে যাচ্ছিল, আর তাদের পৌঁছানোর আগেই সাংয়ান দৌড়ে সেখানে পৌঁছে যায়। আর ইরফানকে দেখে এমন প্রিটেন্ড করছিল যেমন কি সত্যি সে তার সিস্টারের জন্য ওয়েট করছিল। এখানে সে তার সিস্টারের সাথে ইরফানের আলাপ করায়, আর ইশারাতেই তার সিস্টারকে কিছু বলছিল। তার সিস্টারও তার ইশারা বুঝে যায় আর ইরফানকে আইসক্রিম খেতে যেতে বলে। প্রেজেন্ট টাইমে সাংয়ান ধরা পড়ে গিয়েছিল, তাই সে অনেক বেশি এম্বারাস ফিল করছিল। এরপর ডিনারের টাইমে এখানে ইরফান জিকে জিজ্ঞাসা করে স্কুল শেষ হওয়ার পর তুমি কোন ইউনিভার্সিটিতে যাওয়ার প্ল্যান করেছো। জি বলে আমি বুঝতে পারছি না নানবু, আর এখানের মধ্যে আমি কোন ইউনিভার্সিটি চুজ করব। ইরফান বলে দুটোই ভালো। জি তাকে জিজ্ঞাসা করে তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিলে। ইরফান বলে নেটওয়ার্ক মিডিয়া থেকে। যে জিজ্ঞাসা করে এটার জন্য তো নানবু বেস্ট ছিল, তাহলে তুমি এটাই কেন চুজ করলে। আর এই কোশ্চেনটা করা মাত্রই সাংয়ান নিজের খাওয়া বন্ধ করে দেয় আর কৌতূহলের সাথে তার অ্যান্সারের অপেক্ষা করে, কারণ সেও রিজন জানতে চাইছিল। ইরফান বলে অ্যাকচুয়ালি আমি মেজর নিয়ে শিওর ছিলাম না, আর কাট অফ স্কোর নিয়েও কনফিউজ ছিলাম, তাই বাট সাংয়ানের এই অ্যান্সারটা ভ্যালিড মনে হয় না, আর সে সেখান থেকে উঠে চলে যায়। জি এখানে ইরফানকে জিজ্ঞাসা করে আমার ব্রাদার কি স্কুল টাইমে বয়ফ্রেন্ড ছিল, কারণ আমি মম ড্যাডি থেকে তোমাদের আর্লি রোমান্সের কথা শুনেছি। বাট তার এই কথা কেটে সাংয়ান বলে বাসায় ফিরে যেতে, আর জিকে ড্রপ করতে যায় রাস্তায়। জি তাকে বলে আমার মনে হয় তোমার ইরফানের সাথে ভালো বিহেভ করা দরকার, সে কত ভালো, বাট তুমি এত রুড বিহেভ কেন করো তার সাথে। তুমি হয়তো জানো না মেয়েরা সেই সব ছেলেদেরকেই বেশি পছন্দ করে, জেন্টাল কেয়ারিং হওয়া দরকার, ঠিক জিয়াসুর মতো। দেখো তোমার অ্যাটিটিউড চেঞ্জ করা দরকার, কারণ তুমি তোমার লুকস দিয়ে তাকে জিততে পারবে না। আজ ইরফান আমাকে তোমার জবের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে তুমি বাস ছাড়া আর কোনো সাইড জব করো কিনা। জি তাকে বলেছে হ্যাঁ আগে করতো, বাট ছেড়ে দিয়েছে। সাংয়ান নিজের সিস্টারকে পার্কিং লটের বাইরেই ছেড়ে তাড়াতাড়ি করে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে, বাসায়ও যায় না। আর এখানে এসে দেখে ইরফান ব্যালকনি থেকে ফায়ারওয়ার্কস দেখছে। ও
অন্যদিকে আমরা সুহাও অ্যান্ড চাওকে দেখি। সুহাও চাওকে নিয়ে লন্ডন ফেস্টিভ্যালে তাদের বাসায় এসেছিল, আর বাসায় ভেতরে যাওয়ার আগে চাওকে বলে বেশি খাবার খাবে আর কম বলবে যাতে না কোনো ভুল হয়। আর ভেতরে যাওয়ার আগে সে রিভিশন করে বাঙালির ব্যাপারে সমস্ত কিছু বলছিল তাকে, যে বাঙালির বিহেভিয়ার কেমন অ্যান্ড সে কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে, আর কখন কখন তার সাথে সুহাওয়ের ঝগড়া হতো আর কী কারণে বেশি তাদের ব্রেকআপ হতো। সুহাও অবাক হয়ে বলে তুমি এত ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করলে। সে জানায় ইরফানের আইডি থেকে এসে তার আইডি চেক করেছিল। অন্যদিকে টিভি স্টেশনে ইরফানের জন্য তার মম রেড অ্যানভেলপ ছেড়েছিল, যা দেখে তার ড্যাডের কথা মনে পড়ে যায় যখন তার ড্যাড হসপিটালে ছিল। আর ঠিক এমনই অ্যানভেলপ তার ড্যাড তার জন্য পাঠাতো আর তাকে হ্যাপি থাকতে বলতো। ইরফান কান্না করে বলতো ড্যাড তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমরা বেড়াতে যাব আর আগে থেকে বেশি তোমার খেয়াল রাখবো। তার ড্যাড বলতো আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তাই তুমি তোমার মমের খেয়াল রেখো। ড্যাডের কথা মনে করে সে প্রেজেন্ট টাইমে মমকে কল করে আর এটাও বলে উইকেন্ডে সে তার মমের সাথে দেখা করতে হবে, বাট মম জেদ করে যে তাকে আজই আসতে। সে বুঝতে পারে না মম আজকে দেখা করার জন্য এত তাড়া কেন দিচ্ছে, বাট তাও সে হ্যাঁ বলে দেয়। এদিকে আমরা সুহাওকে দেখি যেখানে তার নানি এখনও তার নানার উপর অনেক রেগেছিল। নানা সকলের জন্য এখানে কুক করছিল। এই ব্যাপারে যখন সুহাও নানাকে জিজ্ঞাসা করে সে বলে মোটেই নয়, তোমার নানি তো হ্যাপি আছে, আর আজ তো তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আরও বেশি হ্যাপি হয়ে যাবে সে। খাওয়ার টেবিলে যখন তারা তার গার্লফ্রেন্ডকে সকলের সাথে ইন্ট্রোডিউস করাতে বলে, সে বাংলির জায়গায় ভুলে তার নাম বলে দেয় যে যাতে তারা ধরা না পড়ে। চাও তার কথা ঘুরিয়ে দেয় অ্যান্ড বলে আমি চাও নামে ব্রিজের কাছে থাকি, বাট নানা নানিরা তো এই ব্যাপারে জানেই না। তারা বলে আরে নতুন ব্রিজটি হয়েছে না, তাই আপনারা হয়তো জানেন না। বাট তার এই ছোটো ছোটো ভুল নানি অনেক বেশি মনোযোগ সহকারে নোটিস করছিল আর তার সন্দেহ হয়ে গিয়েছিল। এরপর নানি যখন কার ওয়াশ করছিল চাও আসে নানির হেল্প করার জন্য, আর যেভাবে সে প্রফেশনালভাবে কার ওয়াশ করতে হেল্প করছিল নানিও দেখে অবাক ছিল। চাও এখানে কিছু ছোটো ছোটো টিপসের কথা বলে যে কিছু এসেনশিয়াল অয়েল আছে, যদি তা কারে লাগানো হয় তাহলে কার ড্রাইভের সময় অনেক বেশি ফ্রেশ ফিল হবে আর আপনার ঘুমও আসবে না। নানি একটু অবাক ছিল আর বলে তুমি এইসব ব্যাপারে কি করে জানো। চাও বলে আমি এইসব ব্যাপারেই কাজ করি। নানি বলে আমার নাতির কাজে টাকার তো কোনো অভাব নেই, তাহলে তার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই সামান্য ছোটোখাটো কাজ কেন করছো। চাও চুপ হয়ে যায় আর সে বুঝতে পারছিল না এবার সে কি বলবে। নানি বলে তোমার লুকোনোর দরকার নেই, আমি জানি তুমি বাংলিং নয়, কারণ আমি চাও ব্রিজের নামেও সার্চ করেছিলাম, এই নামের তো কোনো ব্রিজই নেই। চাওয়েরও আর কোনো অপশান থাকে না, তাই সে সত্যটা বলেই দেয় যে হ্যাঁ আমি বাংলিং নয়। অ্যাকচুয়ালি বাংলির সাথে তো সুহাওয়ের অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে আর সে আমাকে তার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে বলেছে যাতে আপনি বাসায় ফিরে আসেন। বাট এইসব শুনে নানির খারাপ লাগে না, বরং তিনি হেসে বলেন তুমি এত ছোট বয়সে এত কিছু কি করে জানো। চাও বলে আমার একটা বিজনেস আছে যেখানে আমি লোকেদের সমস্ত রকমের সার্ভিস প্রোভাইড করি। সে নানিকে তার বিজনেস কার্ডও দেয় যার কিউআর কোড স্ক্যান করে যে কেউ কোনো সার্ভিস বুক করতে পারবে। আর এই সব জানলা দিয়ে সুহাও দেখছিল। এদিকে আমরা ইরফানকে দেখি যে তার মমের সাথে দেখা করতে এসেছিল, আর এখানে আসার পর সে জানতে পারে জিয়া তার নানিকে হোম টাউন ছাড়তে গিয়েছে অ্যান্ড তার মমের হাজব্যান্ডও তার সাথে গিয়েছে। ইরফান বুঝতে পারে মম আজই কেন তাকে বাসায় ডেকেছে। সে দেখে মম তার জন্য ইমোশনাল হচ্ছে, ইভেন তো মম তার ফেভারিট খাবারও বানিয়েছিল। তখন এক ছোটো বাচ্চা দৌড়ে আসে আর তাকে মম বলে ডাকে। অ্যাকচুয়ালি এই বাচ্চাটির সাথেই আলাপ করাতে চাইছিল তার মম তার সাথে। এখানে এই বেবিটি জিজ্ঞাসা করে মম এই মেয়েটিকে। সে বলে এটা তোমার সিস্টার। সিন বলে বাট মম তুমি আমাকে সিস্টারের সাথে আগে কেন দেখা করাওনি। ইভান বলে আমিও জানতাম না তোমার ব্যাপারে। তার মমের এটা 3rd নাম্বার বেবি ছিল, আর যা হজম করার আগে সেখানে তার ভয়ানক আন্টি চলে আসে। ইরফানকে দেখা মাত্রই মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে, কারণ স্বাভাবিক ছিল ইরফান একটি ভালো কোম্পানিতে জব করে এখন, আর আন্টিরও এটাতে কিছু ফায়দা হতে পারে। আন্টি তাকে বলে আমার ছেলে এই মান্থে বিয়ে করছে, বাট বিয়ের জন্য গেস্ট হাউস এখনও বুক হয়নি, তাই তুমি যদি পারো। আর মনে করিয়ে দেয় যে কিভাবে তারা ইরফানকে লালন পালন করেছিল। তার এই কথাতেই ইরফান চটে যায় আর তাকে মুখের মতো জবাব দেয় আমি এক লেডিকে চিনি, সে অনেক বেশি রিচ, শুধু আপনার থেকে 2 বছরের ছোট। যদি আপনি আপনার ছেলের বিয়ে তার সাথে করিয়ে দিন তখন ব্রেডিং হাউস কেন, টাকার বিষয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে। আর যা শুনে তো আন্টি চটে যায় অ্যান্ড তাকে নেমো খারাপ বলে যে তার মতো বেইমানকে তারা কোনো একদিন বাসায় আশ্রয় দিয়েছিল। ইরফানের অনেক খারাপ লাগে অ্যান্ড সে তার মমকে বলে আমি শুধুমাত্র আমার ড্যাডকে প্রমিস করেছিলাম তাই এখানে এসেছিলাম, বাট এরপর থেকে আমি এখানে আর কোনোদিনও আসবো না। আপনি ভেবে নেবেন যে আপনার মেয়েও মারা গেছে ঠিক আপনার হাজব্যান্ডের মতো।
এরপর সে বাসায় স্যাড হয়ে ফিরে আসে বাইরে। ফায়ারবাক্সের আওয়াজ শুনে যখন বাইরে যায় সে দেখে সাংয়ান ফায়ারবাক্স চালাচ্ছে, তাকেও সে নিচে ডাকলে আর ইরফানও চলে আসে। সাংয়ান তাকে ফুলঝুরি ধরিয়ে দেয় আর যা জ্বালাতে জ্বালাতে ইরফানের নিজের ড্যাডের কথা মনে পড়ে যায় যখন এমনই ফেস্টিভ্যালে এসে তার ড্যাডের সাথে ফুলঝুরি জ্বালাতো। ফার্স্ট ডে ইরফানের মম তার সাথে স্কুলে দেখা করতে আসে আর তাকে বলে ডান্স ক্লাস ছেড়ে দিতে, কারণ ওনার নতুন হাজব্যান্ডের ক্লিনিকও এখন ডাউনে চলছিল। ইরফান বলে আমার টুইটারের দরকার নেই, আমি নিজেই প্র্যাকটিস করে নেব। যা শুনে তার মম জিজ্ঞাসা করে তা তুমি কোথায় করবে, তোমার আন্টির বাসাতে নাকি কোনো ডান্স স্টুডিওতে, যা আমরা এখন অ্যাফোর্ড করতে পারবো না, কারণ জিআর আর্টস ক্লাসেও আমাদেরকে ফোকাস করতে হবে আর তার জন্য টাকাও খরচা হবে, না হলে সে ইউনিভার্সিটিতে যেতে পারবে না। আর তাদের এইসব কথার সঙ্গে যেন শুনছিল, তাই সে তাকে এক এলিমেন্টারি স্কুলের ছাদে নিয়ে আসে আর তাকে বলে তোমার ডান্স প্র্যাকটিসের জন্য কোনো জায়গা নেই, তাই তুমি এখানে ডান্স প্র্যাকটিস করতে পারো। ইরফান চুপচাপ ওই জায়গাটি এক্সপ্লোর করে আর তাকে থ্যাঙ্কস বলে হ্যাপি হয়ে সে ডান্স করা শুরু করে দেয় আর সাংয়ান তাকে স্মাইলের সাথে দেখে যায়। তারপর আমরা দেখি ইরফানকে তার ওই আন্টি আর কাজিন বিরক্ত করছিল, যাদের থেকে পালাতে পালাতে সে এক অন্ধকার জায়গায় এসে পৌঁছে যায়, যেখান থেকে সে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন সে কোনো উজ্জ্বল আলোর কিরণ দেখতে পায় আর আমরা দেখি সে তার রুমের সামনে ছিল আর তার সামনে সাংয়ান দাঁড়িয়ে ছিল, যে জাস্ট শাওয়ার নিয়ে বেরিয়েছিল। সাংয়ান তাকে দেখে বলে বাহ কি টাইমিং তোমার, মনে হয় হ্যান্ডসাম ছেলেদের শাওয়ার নেওয়ার পর কেমন দেখতে লাগে তা তুমি দেখতে চাইছিলে। বাট ইরফান তো এখানে ডাইরেক্ট এসে তাকে হাগ করে নেয়। সাংয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে এটার মানে আমি কি বুঝবো, বাট সে কোনো রিপ্লাই দেয় না, চুপচাপ কিছুক্ষণ তাকে হাগ করে রাখে আর তারপর নিচের রুমে চলে যায়। আর এখানে এই ভিডিওটি শেষ হওয়ার আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।